বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে ধ্বনি পরিবর্তন পরিচ্ছেদটি পড়াবো। তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমরা জানি ধ্বনি কাকে বলে। মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। এই কণ্ঠনিঃসৃত আওয়াজ বিভিন্নভাবে পরিবর্তিত হয়, বিভিন্ন রকমের পরিবর্তিত হয়, নানা রকম প্রক্রিয়ায় পরিবর্তন হয়। আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো এখন জানব। আজকের পাঠ ধ্বনির পরিবর্তন। ভাষার পরিবর্তন যেহেতু ধ্বনির পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত এবং এই পরিবর্তনগুলো নানা প্রক্রিয়ায় হয়ে থাকে, আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো জেনে নিই। 1 নম্বর, আদি স্বরাগম। আদি স্বরাগম বলতে শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো, শব্দের প্রথমে যদি স্বরধ্বনি আসে তখন তাকে বলা হয় আদি স্বরাগম। উচ্চারণের সুবিধার জন্য কোনো কারণে শব্দের প্রথমে যদি স্বরধ্বনি আসে সেটাকে আমরা বলি আদি স্বরাগম। যেমন স্কুল। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি স্কুল শব্দটির সামনে একটি স্বরধ্বনির উচ্চারণ এসেছে, ই এসছে। যেহেতু উচ্চারণে প্রথমে স্বরধ্বনি এসছে, এই জন্য এটার নাম হচ্ছে আদি স্বরাগম। আমরা দেখতে পাচ্ছি এরকম আরও আছে, স্টেশন, আস্তাবল, স্পর্শ ইত্যাদি। 2 নম্বরে মধ্য স্বরাগম। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য শব্দের মাঝখানে স্বরধ্বনি উচ্চারিত হয়, একে বলা হয় মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। যেমন স্বপ্ন, স্বপন। স্বপ্ন, স্বপন। যখন আমরা স্বপ্নকে স্বপন বলি তখন কিন্তু মাঝখানে একটি স্বরধ্বনির উচ্চারণ আসে। এই ধরনের মাঝখানে স্বরধ্বনির আগমনকে, মাঝখানে স্বরধ্বনির উচ্চারণকে বলা হয় মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এরকম আরও আছে প্রীতি, পীরিতি। আমরা মাঝখানে স্বরধ্বনি দেখতে পাচ্ছি, উচ্চারণ। এরকম আছে গ্রাম, গেরাম। এখানেও মাঝখানে স্বরধ্বনি এসছে। এরপরে দেখি আমরা অন্তঃস্বরাগম।
কোনো কোনো সময় শব্দের উচ্চারণের ক্ষেত্রে শব্দের শেষে স্বরধ্বনি আসে, এই ধরনের উচ্চারণকে বলা হয় অন্তঃস্বরাগম। যেমন সত্য, সত্যি। আমরা দেখতে পাচ্ছি সত্য যোগ ই, যদি আমরা ভেঙে নেই তাহলে পাব সত্য যোগ ই, অর্থাৎ শেষে স্বরধ্বনির উচ্চারণ এসছে। এই ধরনের শব্দের শেষে যদি স্বরধ্বনির উচ্চারণ আসে সেটাকে বলা হয় অন্তঃস্বরাগম। তাহলে আমরা জানতে পারলাম উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণের প্রয়োজনে আমরা শব্দের সামনে যদি স্বরধ্বনি উচ্চারণ করি সেটাকে বলা হয় আদি স্বরাগম, যদি মাঝখানে স্বরধ্বনি উচ্চারণ করি তাহলে বলা হবে মধ্য স্বরাগম, আর যদি শেষে স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাকে বলবো অন্তঃস্বরাগম। আমরা এটাও জানলাম যে মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এবার আমরা আরেকটি উচ্চারণ দেখি, অপিনিহিতি। অপিনিহিতি। উচ্চারণের সময় ইকার বা উকার সামনে এলে বা যুক্ত ব্যঞ্জনের আগে যদি স্বরধ্বনি আসে তখন তাকে বলা হয় অপিনিহিতি। উচ্চারণের সময় স্বরধ্বনি ইকার বা উকার আগে উচ্চারিত হলে বা সংযুক্ত ব্যঞ্জনে স্বরধ্বনি এলে তখন তাকে বলা হয় অপিনিহিতি। যেমন আজি, উচ্চারণে আমরা করি আইচ, পরের ইকারটা আগে উচ্চারিত হয়েছে। আমরা যদি আজি শব্দটাকে ভেঙে নিই তাহলে আজ যোগ ই পাব, এটা উচ্চারণের সঙ্গে মাঝখানে আসছে। তাহলে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে অথবা যুক্ত ব্যঞ্জনের আগে স্বরধ্বনি এলে তাকে বলা হয় অপিনিহিতি। এখন যদি এটাকে আমরা আরেকটি উদাহরণ দেখি, বাক্য, বাক্য বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের আগে যদি স্বরধ্বনি আসে তখন তাকে বলা হয় অপিনিহিতি। এটি যুক্ত ব্যঞ্জন, তার সামনে কিন্তু ইকার এসছে, সুতরাং এটাকে অপিনিহিতি বলে। এরপরে এসছি আমরা 5 নম্বরে, অসমীকরণ। অসমীকরণের সংজ্ঞা জেনে নিই। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যদি মাঝখানে স্বরধ্বনি আসে তখন তাকে বলা হয় অসমীকরণ। একই স্বরের উচ্চারণের সুবিধার জন্য আমরা মাঝখানে একটা স্বরধ্বনি নিয়ে আসব। যেমন যদি ভেঙে নেই ধপ, ধপ, একই স্বর, ধপাধপ। আমরা একই স্বর দেখতে পাচ্ছি, ধপ ধপ হয়েছে ধপাধপ। তাহলে একই স্বরের পুনরাবৃত্তি
দূর করার জন্য মাঝখানে আমরা একটা স্বরধ্বনি নিয়ে এসেছি। এই জন্য এটার নাম হচ্ছে অসমীকরণ। এরপরে আসি স্বরসঙ্গতি। আমাদের জানা দরকার স্বরসঙ্গতি কাকে বলে। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলা হয় স্বরসঙ্গতি। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে যদি অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় স্বরসঙ্গতি। আমরা বিভিন্ন ধরনের স্বরসঙ্গতি দেখতে পাই। এটার প্রকারভেদ আছে: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি এবং অন্যান্য স্বরসঙ্গতি। আমরা এগুলো ধারাবাহিকভাবে জেনে নিই। প্রগত স্বরসঙ্গতি। আদ্যস্বর অনুযায়ী যে অন্তঃস্বর পরিবর্তন হয় তখন তাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। অর্থাৎ শব্দের প্রথমে যদি স্বরধ্বনি থাকে, এটার প্রভাবে যদি পরে স্বরধ্বনি পরিবর্তন হয় তখন তাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। যেমন মূলা, মূল। লক্ষ্য করি এখানে দুটো স্বরধ্বনি আছে, আদিতে আছে উকার এবং শেষে আছে আকার। তাহলে আদ্যস্বরের প্রভাবে অন্তঃস্বরের যে আকার আছে সেটা ওকারে রূপান্তরিত হয়ে গেছে। তার অর্থাৎ আদ্যস্বরের যে অন্তঃস্বর পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। যদি নিয়মে যাই তাহলে দাঁড়ায় এটা যে আদ্যস্বরে যদি উকার থাকে আর অন্তঃস্বরে যদি আকার থাকে, তাহলে আদ্যস্বরের উকারের প্রভাবে অন্তঃস্বরের আকারটা ওকারে রূপান্তরিত হয়। এরকম আরো উদাহরণ দেওয়া যেতে পারে: শিকা, শিকে, তুলা, তুলো। শিকে আদ্যস্বরে ইকার আছে আর আকার, এটা ইকারের প্রভাবে একার হয়ে গেল, তুলা, তুলো। তুলা, তুলো। প্রগত স্বরসঙ্গতি আমরা জানলাম যে আদ্যস্বর অনুযায়ী যে অন্তঃস্বর পরিবর্তন হয় তাহলে হবে প্রগত স্বরসঙ্গতি। এরপরে ক্ষতে দেখি আমরা পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি অন্তঃস্বরের প্রভাবে যদি আদ্যস্বর পরিবর্তন হয় তখন তাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। অর্থাৎ শেষের ধ্বনিটার প্রভাবে সামনের ধ্বনিটা পরিবর্তিত হবে। যেমন দিশি, দিশি। অন্তঃস্বরে ইকার আছে
আমরা লক্ষ্য করি এখানে দুটো স্বরধ্বনি দেখতে পাচ্ছি, অন্তঃস্বরে ইকার আছে, আদ্যস্বরে একার আছে। অন্তঃস্বরের ইকারের প্রভাবে আদ্যস্বরের একার ইকারে রূপান্তরিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি অন্তঃস্বরের প্রভাবে যে আদ্যস্বর পরিবর্তন হয় তখন তাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। এরপরে আসছি আমরা মধ্যগত স্বরসঙ্গতিতে। বুঝেই যাচ্ছে যদি আমরা শব্দটাকেই বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি যে মধ্যগত অর্থাৎ মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে। আদ্যস্বর এবং অন্তঃস্বরের প্রভাবে যদি শব্দের মাঝখানে স্বরধ্বনি পরিবর্তিত হয় তখন তাহাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। আদ্যস্বর এবং অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তন হবে। উদাহরণটা দেখলেই আমরা বুঝতে পারব। বিলাতি আদ্যস্বর এবং অন্তঃস্বরে ইকার আছে, আর এখানে মাঝখানে আকার আছে, এটা পরিবর্তন হলো বিলিতি। অর্থাৎ আদ্যস্বর এবং অন্তঃস্বরের প্রভাবে মধ্যস্বর পরিবর্তন হয়েছে, ইকার হয়েছে। বিলাতি, বিলিতি। অন্যান্য স্বরসঙ্গতি। ঘ নম্বর অন্যান্য স্বরসঙ্গতি। অনেকে এটাকে অন্যান্য বলে ফেলতে পারে, আসলে অন্যান্য নয়, অন্যান্য স্বরসঙ্গতি। আদ্যস্বর এবং অন্তঃস্বর যদি পরস্পর পরিবর্তন হয়, অর্থাৎ সামনের স্বরের প্রভাবে শেষের স্বর পরিবর্তন হলো, শেষের স্বরের প্রভাবে সামনের স্বরধ্বনির পরিবর্তন ঘটলো, এই ধরনের যদি পরিবর্তন হয় সেটাকে বলা হয় অন্যান্য স্বরসঙ্গতি। আমরা লক্ষ্য করি জুতা, জুতো, বলা হচ্ছে আদ্যস্বর প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হবে, অন্তঃস্বরের প্রভাবে আদ্যস্বর পরিবর্তন হবে। আদ্যস্বরে উকার আছে, অন্তঃস্বরে আকার আছে। আদ্যস্বরের প্রভাবে অন্তঃস্বরের আকার উকারে রূপান্তরিত হয়েছে, অন্তঃস্বরের আকারের প্রভাবে আদ্যস্বরের উকার পরিবর্তন হয়ে গেছে। সরি, আমরা উদাহরণটা লক্ষ্য করি। দেখো, মোজা, মুজো। আদ্যস্বরে উকার আছে, অন্তঃস্বরে আকার আছে। আদ্যস্বরের ওকারের প্রভাবে অন্তঃস্বরে আকার ওকারে রূপান্তরিত হয়েছে, আর অন্তঃস্বরের আকারের প্রভাবে আদ্যস্বরের ওকার উকারে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি আদ্যস্বরের প্রভাবে যে অন্তঃস্বর পরিবর্তন হয় এবং অন্তঃস্বরের পরিবর্তে প্রভাবে যে আদ্যস্বর পরিবর্তন হয় তখন এটাকে বলবো আমরা অন্যান্য স্বরসঙ্গতি। তাহলে আমরা 4 ধরনের স্বরসঙ্গতি জানতে পারলাম: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি এবং অন্যান্য স্বরসঙ্গতি। আদ্যস্বর অনুযায়ী যে অন্তঃস্বর পরিবর্তন হয় তাহলে হবে পরাগত স্বরসঙ্গতি। যদি অন্তঃস্বর অনুযায়ী আদ্যস্বর পরিবর্তন হবে, প্রথমে এটা বলি, প্রথমে হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। প্রথমে একটা প্রভাবে যদি পরেরটা পরিবর্তন হয় তাহলে হবে প্রগত স্বরসঙ্গতি।
পরেরটার প্রভাবে যদি সামনেরটার পরিবর্তন হয় তাহলে হবে পরাগত স্বরসঙ্গতি। আদ্যস্বর এবং অন্তঃস্বর উভয়টির প্রভাবে যদি মধ্যস্বর পরিবর্তন হয় তখন তাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। আদ্যস্বর অন্তঃস্বর উভয়টি যদি উভয় স্বরধ্বনি যদি পরস্পর পরিবর্তন হয় তখন তাকে বলা হয় অন্যান্য স্বরসঙ্গতি। এবার আমরা আসছি বিষমী ভবন। বিষমী ভবন কাকে বলে? দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। লক্ষ্য করি, শরীর, শরীর, র এবং র দুটো সমবর্ণ রয়েছে, একটির পরিবর্তন হয়েছে। দুটো সমবর্ণের একটির পরিবর্তন হয় যদি, তখন সেটাকে বলা হয় বিষমী ভবন। এখানে রটা লয়ে রূপান্তরিত হয়েছে। তাহলে বিষমী ভবন আমরা বলতে পারি দুটো সমবর্ণের একটির পরিবর্তন হলে তাকে বলা হয় বিষমী ভবন। 8 নম্বরে দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন কাকে বলে এটা জানা দরকার। কখনো কখনো জোর দেওয়ার জন্য আমরা দ্বিত্ব ব্যঞ্জন উচ্চারণ করে থাকি, যেমন পাকা, পাক্কা। জোর দেওয়ার জন্য আমরা বলে থাকি পাকা আম, পাক্কা পাক্কা আম। সকাল, সকাল আমরা বলার সময় বলি সকালে আসবে, জোর দেওয়া হচ্ছে। সকাল, সকাল। সাধারণভাবে যখন বলি সকালে আসবে, আর যদি বলা হয় সকালে আসবে তাহলে এক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। গাছের মধ্যে পাক্কা পাক্কা আম দেখলাম, এক্ষেত্রেও কিন্তু জোর দেওয়া হলো যে বেশি পেকে গেছে। সুতরাং কখনো কখনো জোর দেওয়ার জন্য আমরা এই দ্বিত্ব ব্যঞ্জন প্রয়োগ করে থাকি, এটাকে ব্যঞ্জন দ্বিত্বতাও বলা হয়ে থাকে। ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। শব্দের মধ্যে কোনো কোনো সময় নতুন ব্যঞ্জন উচ্চারিত হলে তখন তাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি।
শব্দের মধ্যে কোনো কোনো সময় একটা ব্যঞ্জন পরিবর্তিত হয়, নতুন ব্যঞ্জনের আগমন ঘটলে, নতুন ব্যঞ্জন উচ্চারিত হলে তখন বলা হয় সেটাকে ব্যঞ্জন বিকৃতি। যেমন ধোপা, ধোবা, পবয়ে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। উচ্চারণের সময় একটা ব্যঞ্জন পরিবর্তিত হয়, নতুন ব্যঞ্জনের আগমন ঘটল। যেমন ধাইমা, দাইমা, এক্ষেত্রেও কিন্তু ধ বয়ে রূপান্তরিত হয়েছে। এরকম একটা ব্যঞ্জন পরিবর্তন হয়ে যদি নতুন ব্যঞ্জন আসে তখন তাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি কাকে বলে? পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি যদি লোপ পায় তখন তাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। লক্ষ্য করি, বড়, দাদা, আমরা বলি বর্দা। সম উচ্চারণে একটি ব্যঞ্জন লোপ পেয়েছে। সম উচ্চারণে দুটো ব্যঞ্জনের মধ্যে একটি যদি লোপ পায় তখন তাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। এরকম আমরা বলি বউ দিদি, বৌদি। বৌদি অর্থাৎ সম উচ্চারণের দুটো ব্যঞ্জনের মধ্যে একটি ব্যঞ্জন লোপ পেয়েছে এখানে। অন্তর্হতি, শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলা হয় অন্তর্হতি। যেমন ফাল্গুন, ফাগুন। ফাল্গুনকে ফাগুন বলা হয় উচ্চারণের সময়, বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে ফাগুন বলে, ফাল্গুনকে ফাগুন বলে। অনেক সময় কবি সাহিত্যিকরাও ছন্দের মিল করতে গিয়ে ফাল্গুনকে ফাগুন বলে থাকেন। এখানে শব্দের মধ্যে একটি ব্যঞ্জন ধ্বনি কিন্তু ব্যঞ্জন বর্ণ কিন্তু লোপ পেয়েছে। সুতরাং শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জন লোপ পায় তখন তাকে বলা হয় অন্তর্হতি। ফাল্গুন, ফাগুন।
রকার লোপ, হকার লোপ। আমরা লক্ষ্য করি রকার লোপ আর হকার লোপ শব্দের মধ্যে যদি র লোপ পেয়ে থাকে বা উঠে যায় উচ্চারণের সময়, যদি আমরা সেটাকে না উচ্চারণ করে থাকি তখন সেটা হবে রকার লোপ। আর হয়ের যদি উচ্চারণ লোপ পায় সেটাকে বলা হয় হকার লোপ। যেমন মারলো, মারলো, এখানে আমাদের রটা লোপ পেয়েছে। হকার লোপ চাহে, চায়, এক্ষেত্রে হ লোপ পেয়েছে। তো সুতরাং শব্দের মধ্যে যদি র লোপ পায় তাহলে সেটাকে বলা হচ্ছে রকার লোপ, আর হ যদি লোপ পায় তাহলে সেটাকে বলা হয় হকার লোপ। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ধ্বনির পরিবর্তন সম্পর্কে জানলাম। আমরা যতটুকু জেনেছি আমরা সেটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আশা করি তোমরা ধ্বনির পরিবর্তন পরিচ্ছেদটি বুঝতে সক্ষম হয়েছে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।